আমরা ন্যারেশন সম্পর্কে প্রথম দিকে 3টা স্টেপ ভালো করে জানবো। এখানে নাম্বার 1 দেওয়া আছে হোয়াট ইজ ন্যারেশন, নাম্বার 2 তে দেওয়া আছে কাইন্ডস অফ ন্যারেশন, নাম্বার 3 চেঞ্জ অফ ন্যারেশন। 1 নম্বর পয়েন্টে আমরা জানবো হোয়াট ইজ ন্যারেশন, ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কি। 2 নম্বর পয়েন্টে আমরা জানবো কাইন্ডস অফ ন্যারেশন, ন্যারেশনের ধরন, কত প্রকার ন্যারেশন আছে এই সম্পর্কে আমরা জানবো। এবং 3 নম্বর পয়েন্টে আমরা জানবো চেঞ্জ অফ ন্যারেশন, ন্যারেশনের পরিবর্তন। এই 3টা পয়েন্টের মাঝেও আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে হবে। আমি আশা করি তোমরা ওই মনোযোগ সহকারে ক্লাসটি অ্যাটেন্ড করবে। চলো আমরা পরবর্তী পর্যায়ে যাই। এখানে লক্ষ্য করো লেখা আছে হোয়াট ইজ ন্যারেশন, ন্যারেশন কি। আমরা সাধারণত যখন ন্যারেশন করা শুরু করি আমরা সরাসরি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করি, কিন্তু ন্যারেশন কি এ সম্পর্কে আমরা খুব একটা ভালো করে জানি না, সংজ্ঞা আকারে জানি না। এখানে দেখো কি লেখা আছে, ন্যারেশন অর্থ বর্ণনা বা উক্তি। ন্যারেট শব্দটি থেকে ন্যারেশন শব্দটির উৎপত্তি। বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। অর্থাৎ কোন একজন ব্যক্তি যখন কথা বলে সেটাকে আমরা ন্যারেশন আকারে বলতে পারি, আবার ওই ব্যক্তির কোনো কথা যদি অন্য কোনো ব্যক্তি বলে সেটাকে আমরা ন্যারেশন আকারে বলতে পারি। অর্থাৎ আমরা যা বলি যেভাবেই বলি না কেন দুটোই হচ্ছে ন্যারেশন। আর ন্যারেশনের আরেকটি নাম হচ্ছে স্পিচ। আমরা পরীক্ষার প্রশ্নে খেয়াল করি যে আমাদের দেয়া থাকে যে চেঞ্জ দ্য ফলোইং স্পিচ। এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের ন্যারেশনের কথাই বলতেছে, তাই আমরা কখনো মিসগাইডেড হব না স্পিচ নিয়ে। স্পিচ আর ন্যারেশন একই কথা। আমরা আশা করি হোয়াট ইজ ন্যারেশন, ন্যারেশন কি এ সম্পর্কে যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে আমরা এর সদুত্তর দিতে পারবো। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে লেখা আছে কাইন্ডস অফ ন্যারেশন, ন্যারেশন কত প্রকার। আমরা জানি ন্যারেশন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এখানে ডিরেক্ট ন্যারেশনের একটি एग्जांपल দেওয়া আছে, হি সেড টু মি আই অ্যাম ইল। এই আই অ্যাম ইল কথাটি কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আছে। অপরদিকে ইনডিরেক্ট ন্যারেশনে লেখা আছে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। এখানে কোনো ইনভার্টেড কমা নেই। প্রথম ডিরেক্ট ন্যারেশনে ব্যক্তি নিজেই নিজের কথা বলেছে, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে এক ব্যক্তির কথা অন্য আরেক ব্যক্তি বলেছে। চলো আমরা ডিরেক্ট ন্যারেশন সম্পর্কে আর একটু বিস্তারিত ভাবে জেনে নেই। ডিরেক্ট ন্যারেশন কি লেখা আছে এখানে, বক্তার বক্তব্য হুবহু প্রকাশ করাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। অর্থাৎ একজন ব্যক্তির কথা কোনো ধরনের পরিবর্তন করা ছাড়াই যদি সেই কথাটা বলা হয় সেটাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলবো। আর বক্তার এই বক্তব্য সবসময় ইনভার্টেড কমা এর মধ্যে থাকবে। যখনই আমরা কোনো সেন্টেন্সে খেয়াল করব যে ইনভার্টেড কমা আছে, বিশেষ করে ডাবল ইনভার্টেড কমা, তখন নিশ্চিন্তে আমরা সেটাকে ডিরেক্ট ন্যারেশন হিসাবে মূল্যায়ন করব। নিচের উদাহরণটি খেয়াল করো, কি লেখা আছে, হি সেড টু মি আই অ্যাম ইল। দেখো হি সেড টু মির পরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে যে সেন্টেন্সটি যে ক্লোজটি এখানে আটকানো আছে আই অ্যাম ইল, এটি ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে। আর এটা দেখি আমরা বুঝতে পারবো এটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আশা করি ডিরেক্ট ন্যারেশন সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। এবার আমরা আলোচনা করব ইনডিরেক্ট ন্যারেশন সম্পর্কে। দেখো এখানে কি লেখা আছে, যখন কোনো বক্তার কথা অন্য কোনো ব্যক্তি নিজের মতো করে প্রকাশ করে তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ একজনের কথা যখন অন্য আরেকজন ব্যক্তি বলে, যেমন এখানে লেখা আছে হি টোল্ড মি দ্যাট, অর্থাৎ অন্য আরেকজন ব্যক্তি আমাকে বলেছে দ্যাট যে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে আরেকজন ব্যক্তির কথা আমি বললাম, এটা কি আমরা বলবো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে আমরা কি করতাম,
আমরা নিজের কথা নিজে বলতাম, কিন্তু এখানে আরেকজনের কথা আমি বা অন্য কেউ বলবে। এখানে একটু খেয়াল করতে হবে আমাদের যে ইনডিরেক্ট ন্যারেশনে কিন্তু কোনো ধরনের ইনভার্টেড কমা থাকবে না। ডিরেক্ট ন্যারেশনে আমাদের ইনভার্টেড কমা থাকাটা জরুরি, মানে থাকতেই হবে, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে কোনো ধরনের ইনভার্টেড কমা থাকবে না। যখন আমরা কোনো সেন্টেন্স দেখব এবং যদি সেখানে ভালো করে লক্ষ্য করি যে ইনভার্টেড কমা আছে, তখন সেটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। আর যদি ইনভার্টেড কমা না থাকে তখন সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে খুব সহজে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন বুঝতে পারলাম। আমি আবার একটু রিভাইজ দেই। ডিরেক্ট ন্যারেশন ইনভার্টেড কমা থাকবে, ইনডিরেক্ট ন্যারেশন ইনভার্টেড কমা থাকবে না। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপ খেয়াল করো, এখানে লেখা আছে পার্টস অফ ডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ একটি ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ থাকে। আমরা খেয়াল করতেছি এখানে লেখা আছে একটি ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। একটি অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটি অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। চলো আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করি। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কাকে বলে? কি লেখা আছে? একটি সেন্টেন্সের যে অংশটুকু ইনভার্টেড কমা এর বাহিরে থাকে ওই অংশকে রিপোর্টিং ভার্ব বলে। ইনভার্টেড কমা এর বাহিরে থাকে। দ্বিতীয় স্টেপে কি লেখা আছে? রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের প্রথমেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে। এখানে যে এক্সাম্পলটি আছে খেয়াল করি আমরা। হি সেড টু মি আই অ্যাম ইল। এখানে হি সেড টু মি এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, কারণ এই অংশটি ইনভার্টেড কমার বাহিরে আছে। আই অ্যাম ইল এই কথাটা কিন্তু আমাদের এই যে দেখো ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে, সুতরাং এটা রিপোর্টিং ভার্ব না। আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেড টু মি, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আবার একই সেন্টেন্সটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, দেখো কি লেখা আছে, আই অ্যাম ইল হি সেড টু মি। এক্ষেত্রে আই অ্যাম ইল প্রথমে আছে কিন্তু হি সেড টু মি শেষে আছে। আই অ্যাম ইল কথাটি আছে ইনভার্টেড কমার মধ্যে আর হি সেড টু মি আছে ইনভার্টেড কমার বাহিরে। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে হি সেড টু মি। এখন একটি লক্ষণীয় বিষয় যে আমরা স্টুডেন্টরা অনেক সময় ভুল করে যে প্রথমে যেটি থাকে ওইটিকে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে কল্পনা করি, কিন্তু আসলে এটি করা যাবে না। এই ধরনের কোনো কথা লেখা নাই যে সেন্টেন্সের প্রথমে যে অংশ থাকবে সেটি রিপোর্টিং ভার্ব। এইভাবে আমরা কখনোই রিপোর্টিং ভার্বকে চিহ্নিত করব না। আমরা চিহ্নিত করব ইনভার্টেড কমা দেখে। ইনভার্টেড কমার বাহিরে যে অংশটুকু সেটা প্রথমে থাকুক, যেমন প্রথম সেন্টেন্সটাই হি সেড টু মি, এটা প্রথমে আছে। আবার দ্বিতীয় সেন্টেন্সে হি সেড টু মি এটা শেষে আছে। অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে যে অংশটুকু থাকবে সেটাই রিপোর্টিং ভার্ব, এবং সেই রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের প্রথমে বা সেন্টেন্সের শেষে যে কোনো এক জায়গায় থাকতে পারে। তাহলে রিপোর্টিং ভার্ব আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। ইনভার্টেড কমার বাহিরের অংশটাকে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে কল্পনা করব। একই রকম ভাবে চলো রিপোর্টিং স্পিচটা কি দেখে আসি। রিপোর্টেড স্পিচ, একটি সেন্টেন্সের যে অংশটুকু ইনভার্টেড কমা এর ভিতরে থাকে ওই অংশকে রিপোর্টেড স্পিচ বলে। ঠিক রিপোর্টিং ভার্বের উল্টো, আমাদের রিপোর্টিং ভার্ব ছিল ইনভার্টেড কমার বাহিরের অংশ, আর এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ। এক্ষেত্রেও একই রকম রিপোর্টেড স্পিচ সেন্টেন্সের প্রথমেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে। প্রথম এক্সাম্পলটা খেয়াল করি, হি সেড টু মি, এখানে তারপরে আছে আই অ্যাম ইল। তাহলে আই অ্যাম ইল এটি কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আছে, সুতরাং এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আবার এই সেন্টেন্সটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, আই অ্যাম ইল হি সেড টু মি, সেক্ষেত্রে আই অ্যাম ইল প্রথমে আছে এবং এটি ইনভার্টেড কমার মধ্যে আছে, সুতরাং এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম
রিপোর্টেড স্পিচ কখনো সেন্টেন্সের প্রথমে বসতে পারে, আবার কখনো সেন্টেন্সের শেষে বসতে পারে। আমরা অনেকে ভুল করে মাঝে মাঝে এরকম ভাবি যে রিপোর্টেড স্পিচ সম্ভবত সেন্টেন্সের শেষে বসে। না, রিপোর্টেড স্পিচ প্রথমে বা শেষে যে কোনো জায়গায় বসতে পারে। আমরা তাহলে জানলাম রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। খুব সংক্ষেপে যদি আমরা জিজ্ঞাসা করি যে রিপোর্টিং ভার্ব কোনটি, আমরা বলবো ইনভার্টেড কমার বাহিরের অংশ। আবার যদি জিজ্ঞাসা করি রিপোর্টেড স্পিচ কোনটি, আমরা বলবো ইনভার্টেড কমার ভিতরের অংশ। এখন আমরা রিপোর্টিং ভার্ব সম্পর্কে আরেকটু আলোচনা করি। রিপোর্টিং ভার্বের মূলত তিনটি অংশ থাকে। অংশ তিনটি কি কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা এই বিষয়ে আরো জানবো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটি, রিপোর্টিং ভার্বের ভার্ব কোনটি এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটি। চলো আমরা পরবর্তী ধাপে দেখে আসি রিপোর্টিং ভার্ব। আমরা খেয়াল করি আমাদের সেই একই সেন্টেন্সটি, হি সেড টু মি আই অ্যাম ইল। অবশ্যই আমাদের এখানে হি সেড টু মি রিপোর্টিং ভার্ব, কারণ এটি ইনভার্টেড কমার বাহিরে আছে। এখন হি সেড টু মি এই অংশটুকুর এই যে হি হচ্ছে আমাদের সাবজেক্ট। আমাদের সবসময় যে হি থাকবে সেটি কিন্তু নয়, আমাদের এখানে কারো নাম থাকতে পারে, দে থাকতে পারে, উই থাকতে পারে। অর্থাৎ এই যে সেড বা সেড টু বা রিপোর্টিং ভার্ব যেটাই থাকুক না কেন, রিপোর্টিং ভার্ব আমাদের থাকতে পারে, সেড থাকতে পারে, সেড টু থাকতে পারে, উইল সে থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। যেটাই থাকুক, সেই ভার্বের আগের যে অংশটুকু সেটাকে আমরা বলবো সাবজেক্ট, এবং সেই ভার্বের পরবর্তী যে অংশটুকু এখানে আছে মি, তাহলে এখানে মি অবজেক্ট। মি ছাড়াও থাকতে পারে হিম, হার, দেম, আস, এমনকি কারো নাম বা কোনো বস্তুর নাম থাকতে পারে। যেটাই থাকুক, যদি ভার্বের পরে থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসাবে কল্পনা করব, এবং ভার্বের আগে থাকলে সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে কল্পনা করব। একই রকম ভাবে আমরা দেখে আসি রিপোর্টেড স্পিচ। একটি রিপোর্টেড স্পিচের মূলত তিনটি অংশ থাকে, ঠিক রিপোর্টিং ভার্বের মতো। এক্ষেত্রেও সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা দেখে আসি রিপোর্টেড স্পিচের কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব এবং কোনটি অবজেক্ট। আমরা দেখি এখানে হি সেড টু মি আই অ্যাম ইল। অবশ্যই আই অ্যাম ইল এই অংশটুকু হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, কারণ এই অংশটুকু এই যে ডাবল ইনভার্টেড কমা দেখতেছো, এই ডাবল ইনভার্টেড কমা এর মধ্যে আছে। তাহলে অবশ্যই আমাদের এই সেন্টেন্সের কোনটি সাবজেক্ট হবে, কোনটি ভার্ব হবে, কোনটি অবজেক্ট হবে, এটা আমরা নির্ধারণ করব কিভাবে? এটি আমরা নির্ধারণ করব সর্বপ্রথম ভার্ব চিহ্নিত করে। আমরা দেখতেছি এই সেন্টেন্সের মধ্যে অ্যাম একটি বি ভার্ব, এবং এম এর আগে যেটি আছে এটি সাবজেক্ট, এবং এম এর পরে যেটি আছে এটি অবজেক্ট। ঠিক একই রকম ভাবে আমাদের কিন্তু রিপোর্টিং ভার্বটিও আমাদের যে তিনটি অংশ ছিল সেক্ষেত্রেও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছিল। রিপোর্টেড স্পিচ এখানেরও অংশ তিনটি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটি ডিরেক্ট ন্যারেশনের সম্পূর্ণ একটি ভিউ দেখব, এ ফুল ভিউ অফ এ ডিরেক্ট ন্যারেশন। দেখো এখানে কি লেখা আছে, সেই একই সেন্টেন্স যেটা দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি প্রত্যেকটি স্লাইডে। হি সেড টু মি আই অ্যাম ইল। অবশ্যই আমরা জানি হি সেড টু মি, এখানে হি সেড টু মি হচ্ছে রিপোর্টিং ভার্ব, কেননা এটি ইনভার্টেড কমা এর বাহিরে আছে। অপরদিকে আই অ্যাম ইল এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, কারণ এটি ইনভার্টেড কমার মধ্যে আছে। এই যে দেখো লাল অংশটি রিপোর্টেড স্পিচ, কারণ এখানে উপরের দিকে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ আছে। এখন আমরা জানি আগের দুটো স্লাইডে আমরা জেনেছি যে হি সেড টু মি অর্থাৎ রিপোর্টিং ভার্বের তিনটি অংশ থাকে। দেখো সেই তিনটি অংশ এখানে দেওয়া আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একই রকম ভাবে রিপোর্টেড স্পিচ এরও তিনটি অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা আশা করি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ সম্পর্কে তোমাদের খুব ভালো একটি ধারণা হয়েছে।